এই অধ্যায়ের আরেকটা জিনিস ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো সম্পর্কেও তোমরা দেখে রাখো পরীক্ষার জন্য। জাস্ট আমি কিন্তু খুব ডিটেলসে ইন ডিটেলস বলছি না, তোমার বারবার বলছি পরীক্ষার জন্যই শুধু, এগুলো অফলাইন ব্যাচের আলোচনা। তো জাস্ট যতটুকু মনে রাখার দরকার তার ততটুকু আমরা এখানে আলোচনা করছি। দেখো ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে তোমরা মনে রাখবে পাঁচসালা বন্দোবস্ত। তো আচ্ছা, পাঁচসালা বন্দোবস্ত মনে রাখবে যে কবে পাঁচসালা বন্দোবস্ত হয়েছিল? 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হলো, তোমরা জানো 1772 সালে, একটু বলি। তারপরে পাঁচসালা বন্দোবস্ত শুরু করলো। কেমন? যে ভূমি রাজস্ব মানে জমির উপর ট্যাক্স নেওয়া। এই যে তোমরা গ্রামের দিকে দেখবে একটা জমি আছে, এই জমিটা হচ্ছে তোমার, ঠিক আছে, তুমি আবার কি করেছো বলো তো, কাউকে জমিটা দিয়ে দিয়েছো, বলেছো ভাই তুমি একটা কাজ করো, এই জমিটা তুমি খাও, তুমি করো, তুমি ফসল উৎপাদন করো, আর ফসলের একটা ভাগ আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো। এই যে সিস্টেম, এটাকে বলা হয় রাজস্ব। আর আগেকার যুগে কী হতো, সব জমি কার বলে? সব জমি বলে সরকারের। তো সরকার এখন কি করে, সরকার প্রত্যেকটা গ্রামে যায় আর মানুষদের বলে, এই দেখো এই জমিটা হলো সরকারের জমি, এখানে তোমরা ফসল করে খাচ্ছ ভালো কথা, কিন্তু ফসলের একটা নির্দিষ্ট ভাগ আমাকে দিতে হবে। এই যে ভূমি থেকে, জমিন থেকে একটা রাজস্ব বা ট্যাক্স আদায় করতো, এই ট্যাক্সগুলোকে বলা হয় ভূমি রাজস্ব ব্যবস্থা। এটা ক্লিয়ার? তো ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে এক নম্বরে যেই ব্যবস্থা শুরু করলো সেটাকে বলা হয় পাঁচসালা বন্দোবস্ত। পাঁচসালা বন্দোবস্তটা কী ছিল ভাই বলো তো? যে 5 সালের জন্য এই যে জমিটা নিলামে, তোমরা দেখেছো না নিলামে তোলা মুভিগুলোতে, যে ঘর নাকি বলে নিলামে তুলেছে, মানে ঘরটা একটা দাম করেছে, সেই দাম অনুযায়ী ঘরটা নিয়ে নেবে। আইপিএলে তোমরা দেখবে, আইপিএলের যে মহেন্দ্র সিং ধোনি বলে নিলামে তুলেছে কত করোড় টাকায়। তারপরে কি হয়ে গেল, ওই সিজনে 2024-এরটা খেলে নিল, শেষ হয়ে গেল, 2025-এ আবার নতুন করে ওকে কিনবে। তো সেভাবে পাঁচসালা বন্দোবস্তটা কী ছিল বলো তো? 5 বছরের জন্য সরকার একজন কৃষককে জমি দিয়ে দিত, আর বলতো ঠিক আছে এই 5 বছর, এই 5 লং ইয়ার তুমি জমিটা করবে, এবং প্রত্যেকটা বছর বা প্রত্যেকটা মাসে যেভাবে তুমি ফসল উৎপাদন করো তার একটা ভাগ আমাকে দিতে হবে। এই যে ব্যবস্থা, এটাকে বলা হয় ভূমি রাজস্ব ব্যবস্থা। এখনও আছে, তুমি কিন্তু জমিনে আছো না, এখনও কিন্তু তুমি জমিনের উপর ট্যাক্স দাও, যেটাকে আমরা চৌকিদারি ট্যাক্স বলি। তোমরা নাম শুনেছো কি না দেখবে, তোমার মাঝে মাঝে কিন্তু তোমাকে চৌকিদারি ট্যাক্সের প্রয়োজন হয়। তো যাই হোক, এটা শুরু করেছিল 5 বছরের জন্য নিলামে তুলতে হবে, এটাকে বলা হয় পাঁচসালা বন্দোবস্ত। তোমরা অবশ্যই জানো এটা শুরু হয়েছিল কবে? 1772 সালে। পাঁচসালা বন্দোবস্তকে ইতিহাসবিদরা আরও অন্য অন্য নাম দিয়েছে। একটা নাম আমরা বলি পঞ্চসৈন্য বন্দোবস্ত বা ইজারাদারি ব্যবস্থা। এটা তোমরা মনে রাখবে যে পাঁচসালা বন্দোবস্তকে ইজারাদারি ব্যবস্থায় বলা হয়। তোমরা অবশ্যই জানো পাঁচসালা বন্দোবস্ত কে শুরু করলো? ওয়ারেন হেস্টিংস। তো পাঁচসালা বন্দোবস্ত শুরু করার পর তারা দেখছে যে 5 সালে একটা লোকের কাছে জমি থাকতে থাকতে না, রাজস্ব আদায় করতে, মানে ও নিজের মালিকানা, লোকটি কৃষকটি নিজেকে মালিক মনে করছে বা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, মানে সময় মতো সরকারের কাছে এই ট্যাক্স পৌঁছাচ্ছে না, রাজস্বটা পৌঁছাচ্ছে না। তো সরকার কী করলো, আরে আচ্ছা 5 সাল নয়, এবার জমিটা নিলামে তুলেছে বা জমি সে কন্ট্রাক্ট করেছে কয় সালের? 1 সালের। বলছে ভাই তুমি 1 সাল জমি ইউজ করতে পারবে, 1 সাল পর আমাকে দিয়ে দিতে হবে, আমি অন্যজনকে জমিতে লাগাবো। তো এই 5 সালা বন্দোবস্তটা চেঞ্জ হয়ে 1777 সালে এই বন্দোবস্তটা ওয়ারেন হেস্টিং কয় সালা করে দিল? 1 সালা বন্দোবস্ত কত বছরের জন্য? মাত্র 1 বছরের জন্য। এই ঘটনার ইতিহাসে ভূমি রাজস্ব ব্যবস্থায় 1 সালা বন্দোবস্ত নামে পরিচিত। মনে রাখো 1 সালা বন্দোবস্ত কবে হয়েছিল? ওয়ারেন হেস্টিংসের আমলে 1777 সালে। তারপর কী হলো, এই 5 সালা থেকে 1 সালা আসলো, আবার তারা দেখলো না 1 সালা তো বহুত অসুবিধা হচ্ছে, ঘন 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 করে কী হচ্ছে বলো তো, ঘন ঘন করে চেঞ্জ করতে হচ্ছে, মানে ঘন ঘন করে চেঞ্জ হচ্ছে, আবার মালিক চেঞ্জ হচ্ছে, তাহলে সমস্যা হলো। তারপর ওয়ারেন হেস্টিংসও আমাদের পদ থেকে চলে গেল। এবার পদে কী আসলো? কর্নওয়ালিস আসলো আমাদের পদে। তো কর্নওয়ালিস ছিল জমিদার ঘরের ছেলে, তাই না? তার বাবার বড় বাড়ি, ইংল্যান্ডে বড় বাড়ি জমিদার ছিল। তিনি কিন্তু বুঝতো ব্যাপারটা, যে একটা লোককে যদি একটা জমিতে বারবার রাখা দেওয়া হয় তাহলে সে জমিদার প্রতি একটা মায়া জন্ম হবে, সে সব জিনিসটা জমিদার ভালো করবে, আর ফসলও দারুণভাবে উৎপন্ন হবে। তো তার জন্য সে কী করেছিল বলো তো, 10 সালের লিজ করেছিল, 10 সালে নিলামে তুলেছিল। ঠিক আছে বাবু, তোমরা কী করবে, তোমরা 10 সালের জন্য আমাদের জমিতে কাজকর্ম করবে, আর তার একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স আমরা বা রাজস্ব আমরা আদায় করব। এই ইতিহাসের এই ঘটনা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। কবে শুরু করলো সে? কর্নওয়ালিস 1790 সালে। কে শুরু করেছিল? কর্নওয়ালিস শুরু করেছিল। তা পরীক্ষা আসবে যে 10 সালা বন্দোবস্ত কবে শুরু হয়েছিল? 1790 সালে। কে শুরু করেছিল? কর্নওয়ালিস শুরু করেছিল। এইটুকুনি তোমরা মনে রাখো। তারপর সব কিছু লক করে দিয়ে, কর্নওয়ালিস কী করলো বলো তো, চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করলো। না এভাবে 10 সাল 5 সাল 3 সাল এভাবে জমি রেখে লাভ নাই, যে যার কাছে জমি যাবে চিরজীবনের জন্য যাবে, তোমার কাছে জমি চিরজীবনের জন্য থাকবে, আর চিরজীবন পার্মানেন্টলি তুমি আমাকে ট্যাক্স দিতে থাকবে, রাজস্ব। কিন্তু এইগুলোতে সমস্যা কি, ট্যাক্স এত বেশি দিতে হতো যে বেচারা মালিক এই জমিতে কৃষি কাজ করতো, কাম কাজ করতো, তার না 1 টাকাও মনে হয়, বা 100 পয়সা 1 টাকা যদি আমরা বলি সেটাও বাঁচত না। সেটা বহুত কষ্ট করে সেই যুগের কাহিনী। তো যাই হোক,
কর্নওয়ালিস কী বললো, পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হয় আমরা ইংরেজি থেকে বলি, যে বললো যে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন জমিটা ইউজ করো, তো এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। তো জমিটাকে তারা কী করে দিয়েছিল, লক করে দিয়েছিল। তো লক থেকে মনে রাখবে যে চিরস্থায়ী বন্দোবস্তায় জমিটা কী হয়েছিল, লক করে দিয়েছিল। কে লক করে দিয়েছিল, লকের কে লাস্টে আছে না, কে থেকে মনে রাখবে কর্নওয়ালিস। ঠিকটা মনে থাকছে, যে চিরস্থায়ী বন্দোবস্তায় জমিটা কী হয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেল, মানে লক হয়ে গেল। লকের লাস্টে কী আছে, কে আছে, কে থেকে মনে রাখবে কে এটা করেছিল, কর্নওয়ালিস এটা করেছিল। তো চালু কে করেছিল, কর্নওয়ালিস এটা করেছিল। চালু ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এখান থেকে তোমরা মনে রাখতেই হবে, যে কবে হয়েছিল, 1793 সালের 22শে মার্চ এটা হয়েছিল, শুরু করেছিল কর্নওয়ালিস। আর এখানে একটা খাতারনাক বা আমরা বলতে পারি না, মানে খুব শাস্তিমূলক একটা আইন ছিল চিরস্থায়ী বন্দোবস্ত, সেটাকে বলা হয় সূর্যাস্ত আইন। এখানে কি বলা হয়েছিল বলো তো, বা তোমরা মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্তের আরেক নাম বা চিরস্থায়ী বন্দোবস্তের সাথে কে জড়িত, সূর্যাস্ত আইন জড়িত। কি বলছে, যে আজকে যদি ধরো, আজকে কয় তারিখ, আজকে ধরো তুমি 30 তারিখ, কথার কথা ধরছি, আজ যদি 30 তারিখ হয়, আর নিয়ম অনুযায়ী যদি থাকে যে 30 তারিখ মাসের লাস্ট ডেট, এই দিন সবাইকে রাজস্ব বা ট্যাক্স জমা দিতে হবে। আর সন্ধ্যার আগেই, ভাবো বিকাল ধরো 6টায় সন্ধ্যা হয়ে যায়, তুমি যদি 6টার আগে জমা দিতে না পারো, 6টা একে জমা দিতে না পারো, তাহলে তোমার ভাগ্যে আছে বিশাল শাস্তি, তোমার জমি জামা সব চলে যাবেই, তোমাকে আরও নির্দিষ্ট পরিমাণে শাস্তি দিবে, ইত্যাদি কারণ আছে। জাস্ট খালি তোমরা মনে রাখো, এক প্রকার শাস্তি পাবে, বা তোমার মালিকানাও থাকবে না। এই যে সূর্য ডুবার আগে তোমাকে রাজস্ব আদায় করে দিতে হতো, এই জন্য চিরস্থায়ী বন্দোবস্ত ওকে আরেকটা সূর্যাস্ত বলা হয়, বা চিরস্থায়ী বন্দোবস্ত যে আইনের মাধ্যমে হয়েছিল, একটা আইন চিরস্থায়ী বন্দোবস্তের সময় ফেমাস ছিল, সেটাকে বলা হয় সূর্যাস্ত আইন। তো পরীক্ষা আসবে যে সূর্যাস্ত আইন কিসের সাথে সম্পর্কযুক্ত, তোমরা মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সম্পর্কযুক্ত। তারপরে আরেকটা ব্যবস্থা তোমরা মনে রাখবে, যে রায়তওয়ারি ব্যবস্থা। তো কী হলো বলতো, টমাস মনরো নামে একজন লোক ছিল, যিনি 1820 সালে একটা ব্যবস্থা শুরু করলো, রায়তওয়ারি ব্যবস্থা। সে কী মনে করেছে বলতো, সে মনে করেছে যে সরকারের সাথে ডাইরেক্ট সম্পর্ক কার থাকবে বলতো, কৃষকের, জমিদারের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ আগে কি হতো, সরকার, এই যে সরকার, একটা লোকের নাম হলো নরেন্দ্র মোদী আমাদের সরকার। নরেন্দ্র মোদী তো আর আমাদের গ্রামে আসতে পারে না, তোমাদের গ্রামে আসতে পারে না বা শহরে। তো নরেন্দ্র মোদী তোমার গ্রামের একজন মেম্বারকে বলে দিল যে ভাই একটা কাজ করো, তুমি না এই যে লোকগুলো তোমার গ্রামের আছে, যারা যারা আমার সরকারের জমিতে ফসল চাষ করছে, তাদের কাছ থেকে ট্যাক্স নিও। আর সেই ট্যাক্সটা যখন মাস শেষে ট্যাক্স জমা হয়ে গেল, তুমি আবার দিল্লি চলে আসো, দিল্লি চলে এসে আমাকে আবার ট্যাক্সটা দিয়ে যাও অফিসে জমা। তো তাহলে কি কয়েকজন কাজ করতো, নরেন্দ্র মোদী সরকারে আছে, এ কাজ করতো। আবার নরেন্দ্র মোদী একজন দালাল ধরেছে, মানে মিডিলম্যানকে ধরেছে, মিডিলম্যান মাঝখানে আছে, এ আবার কার কাছ থেকে ট্যাক্স নেয়, এ আবার গ্রামের লোকদের কাছ থেকে ট্যাক্স নেয়। তো এবার কী করেছে, এখানে সমস্যা কী হয়েছে বলতো, মিডিলম্যানের সমস্যা কি, এই গ্রামের লোকদের কাছে হয়তো বেশি সময়, যদি 12% ট্যাক্স হয় তো 15% ট্যাক্স নিচ্ছে, এক তো এটা বেশি করছে, তারপর গ্রামের মানুষদের বেশি অত্যাচার করছে বেশি ট্যাক্স দেওয়ার জন্য। আর ওখানে হয়তো শোনাচ্ছে যে আমি হয়তো যত 1 লক্ষ টাকা যদি উঠে ট্যাক্সে, এখানে হয়তো 70 লাখ টাকা জমা দিচ্ছে, আবার এখান থেকেও সরকারের বেতন পাচ্ছেও। এই যে মিডিলম্যানের পকেটে বেশি টাকা চলে যাচ্ছে কি যাচ্ছে না, ওই চিরস্থায়ী বন্দোবস্ত বাঘে বন্দোবস্তগুলোতে। তো আবার কী করেছে আমাদের টমাস মনরো বলছে, না ভাই একটা কাজ করতে হবে, মিডিলম্যান বলে কেউ থাকবে না, আমি সরকার, তো আই এম নরেন্দ্র মোদী, আমি সরকার, আমি ডাইরেক্ট চলে যাব কার কাছে বলো তো, আমি ডাইরেক্ট চলে যাব সরকারের কাছে। এই যে আমি ডাইরেক্ট সরকারের কাছে গেলাম, তো সরকারের কাছে গিয়ে আমি ডাইরেক্ট কী করবো বলো তো, সরকারের কাছে গিয়ে আমি ডাইরেক্ট কৃষকের কাছে যাব। এই যে আমি এখানে আছে সরকার, এখানে সরকার আছে, তো এবার টমাস মনরো কি মনে করলো, সরকার ডাইরেক্ট চলে যাবে কার কাছে, সরকার ডাইরেক্ট চলে যাবে আমাদের কৃষকের কাছে, কৃষক থেকে ডাইরেক্ট ট্যাক্স সরকারের কাছে জমা হবে, সরকারের ঘরে জমা হবে, মাঝখানে কেউ থাকবে না। এই সিস্টেমটাকে বলা হয় রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থা জমিদার বা মিডিলম্যানের বা দালালের কোনো চক্কর নাই, এই যে ব্যবস্থা, এটাকে বলা হয় রায়তওয়ারি ব্যবস্থা। রায় কথা হতো কৃষক, মনে রাখো কবে শুরু হয়েছিল, 1820 কে শুরু করেছিল টমাস মনরো। তারপরে মহলবাড়ি ব্যবস্থা শুরু হলো। মহলবাড়ি ব্যবস্থায় কে শুরু করেছিল, তো কোথায় শুরু হয়েছিল, লোকেশন আমরা মহলবাড়ি ব্যবস্থা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর দিল্লিতে। কবে শুরু হয়েছিল, 1822 সালে শুরু করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং, নিচে নামটা আছে তোমরা দেখে নিতে পারো। এখানে একটা ব্যাপার তোমরা লক্ষ্য করো, কি বলতো, মহলবাড়ি ব্যবস্থায় কী হয়েছে বলতো, সরকার জমিগুলো কাকে দান করতো বলতো, সরকার মনে করতো যে জমিগুলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা রায়তওয়ারি ব্যবস্থা সরকারের সাথে কার ডাইরেক্ট লিঙ্ক ছিল, কৃষকের লিঙ্ক ছিল, সরকার ডাইরেক্ট কৃষক থেকে ট্যাক্স আদায় করতো। কিন্তু মহলবাড়ি ব্যবস্থা সরকার সেটা করছে না। সরকার কি বলছে, একটা গ্রাম আছে, এই যে একটা গ্রাম দেখতে পাচ্ছ তুমি, গ্রামের একজনকে হেড করে দিচ্ছে, মহল বা তালুক বা একটা গ্রামের। তো সরকার কি করছে, কৃষক বা জমিদারের কাছ থেকে ট্যাক্স না নিয়ে, এর সাথে নো নেটওয়ার্ক লিখেছে, কারণ এর সাথে কোনো কানেকশন নাই সরকার গ্রামে যাচ্ছে, গ্রামে শুধু একটা গ্রামে আলাদা লোক রেখেছে, গ্রামে গিয়ে এই লোকটাকে জিজ্ঞেস করছে যে, ধরো এই লোকটার নাম রতন ভাই কি দেখভাল করছে, গ্রামে যতগুলো কৃষক আছে সব কৃষকগুলো ট্যাক্স কাকে জমা দিচ্ছে, রতন ভাইকে জমা দিচ্ছে। মহল বা তালুক বা গ্রাম, এই গ্রামের সবাই ট্যাক্স কাকে জমা দিচ্ছে, রতন ভাইকে জমা দিচ্ছে। আর রতন ভাই কি করছে, ট্যাক্স কাকে জমা দিচ্ছে, সরকারকে জমা দিচ্ছে। সরকার ইসের মতো, কার মতো বলতো, এই যে রায়তওয়ারি ব্যবস্থার মতো, কৃষকের সাথে সরকারের কোনো লিঙ্ক নাই, সরকারের লিঙ্ক আছে গ্রামের মহলের সাথে বা তালুকের সাথে বা গ্রামের যে মেন আছে তার সাথে। এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় মহলবাড়ি ব্যবস্থা। সরকারের সাথে মহলের সম্পর্ক, তালুক বা গ্রামের ডাইরেক্ট সম্পর্ক, সেখান থেকে সরকার ট্যাক্স তুলছে, তো সরকার ডিরেক্ট কৃষকদের কাছ থেকে ট্যাক্স তুলছে না, যেটা রায়তওয়ারি বন্দোবস্ত হয়েছিল, এটা মহলবাড়ি ব্যবস্থা। তোমরা একটু মনে রাখো কবে হয়েছিল, 1822 সালে শুরু করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর তোমরা আরেকটা ব্যবস্থা সম্পর্কে মনে রাখো, ভাইচারি ব্যবস্থা। ভাইচারি ব্যবস্থা শুরু হয়েছিল পাঞ্জাবে, মনে রাখো 1824 সালে, তাই না? কে শুরু করেছিল, দুটো লোকের নাম মনে রাখবে, অ্যালফিনিস্টন ও ম্যাকানজি ভাইচারি ব্যবস্থা শুরু করেছিল। তারপর কি হয়েছে বলতো, ভাইচারি ব্যবস্থায় আলাদা নিয়ম, গ্রামের
প্রত্যেকটি লোক এই যে গ্রাম আছে দেখতে পাচ্ছ, গ্রামের প্রত্যেকটি লোক এই ব্যবস্থা একই আগেরটার মতো, একটু মনে রাখতো, সিমিলার না, একটু আলাদা। প্রত্যেকটি গ্রামের এই প্রত্যেকটি লোক, গ্রামে যে প্রধান থাকতো, মেম্বার প্রধান যে নিযুক্ত হতো, তাকে ট্যাক্স জমা দিত। তারা আবার তাকে ট্যাক্স জমা দিত, এই গ্রাম প্রধানকে সরকারকে ট্যাক্স জমা দিত। এই যে ব্যবস্থা শুরু হয়েছিল 1824 সালে, এটাকে বলা হয় ভাইচারি ব্যবস্থা। তোমরা আবার গুলিয়ে ফেলবে না, মহলবাড়ি ব্যবস্থায় গ্রাম একটা মহল বা একটা তালুক বা একটা পুরো গ্রামে একজন হেড হতো, আর এখানে আমাদের ভাইচারি ব্যবস্থায় কি হতো বলতো, গ্রামের একজন প্রধান হতো, তার কাছে ট্যাক্স জমা দিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের পরীক্ষা একদম নিকটে আছে, তাই আমি মনে করবো জাস্ট সংক্ষেপে এমসিকিউগুলো এইভাবে মনে রাখলে তোমাদের অনেক উপকারে আসবে। যাই হোক, আজকে তোমরা একটা কাজ করো, এটার যদি ফ্রি পিডিএফ তুমি পেতে চাও, তাহলে একটা অবশ্যই কমেন্টে তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো 7602061794, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা আমি কোড দিচ্ছি, অবশ্যই এই কোডটা লিখে সেন্ড করবে, আর আমি তোমাকে ফ্রি পিডিএফ প্রোভাইড করবো। তো আজকের বহু প্রতীক্ষিত একটি কোড আমি তোমাদের কোড নাম্বার দিয়ে দিচ্ছি, কোড নাম্বার লিখবি No5 তো No5 লিখে আমাকে তোমার নাম, তোমার জেলার নাম, তোমার স্কুলের নাম লিখে No5 লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাকে অবশ্যই নোটটা সেন্ড করে দিচ্ছি। আর যারা পুরনো আছো তাদের শুধু কোড নাম্বার পাঠালে চলবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, পরীক্ষার জন্য জোরদার প্রিপারেশন করতে থাকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।